কাতারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তি করল পারস্য উপসাগরীয় দেশগুলো। ট্রাম্পকে গ্রেফতারে ইরানের রেড নোটিশ। সর্বকালের বৃহত্তম নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে ইসরায়েল ও গ্রিস। কাশ্মীরে গণভোট দিন, মানবাধিকার কর্মীদের দাবি। হংকংয়ে ফের ধরপাকড়, গ্রেফতার অর্ধশতাধিক। আধুনিক বিশ্বের প্রথম নারী স্বৈরশাসক হতে প্রস্তুত কিমের বোন। জর্জিয়ায় ভোট গ্রহণ সম্পন্ন, ফলের জন্য অপেক্ষা। ইরানি সেনাদের আঙুল বন্দুকের ট্রিগারে রয়েছে, আমেরিকাকে তেহরানের হুঁশিয়ারি। এবং আলিপে সহ আরও ৮ চীনা অ্যাপের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। পারস্য উপসাগর তীরবর্তী আরব দেশগুলোর নেতারা কাতারের সঙ্গে তাদের মতবিরোধ নিরসনের লক্ষ্যে একটি চুক্তিতে সই করেছেন। প্রায় ৩.৫ বছর কাতারের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ছিন্ন থাকার পর কাতারের শাসক শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল সানি আরব নেতাদের বৈঠকে যোগ দিতে মঙ্গলবার সৌদি আরব সফরে যান। এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাতারের আমিরকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছুটে যান। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে স্বাস্থ্যবিধি ভঙ্গ করে বিমানের সিঁড়িতে পরস্পরকে জড়িয়ে ধরেন। এরপর দুই দেশ এক অনুষ্ঠানে এমন এক চুক্তিতে সই করেন যার ফলে দোহা ও রিয়াদের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি দুদেশ পরস্পরের জন্য জল, স্থল এবং আকাশপথ খুলে দিতে সম্মত হয়। সৌদি যুবরাজ এই সমঝোতাকে টেকসই জোট বলে উল্লেখ করেছেন। আরব লীগের ৬ সদস্য দেশ হচ্ছে সৌদি আরব, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতার। তবে ৩.৫ বছর আগে এই লীগে কাতারের সদস্যপদ স্থগিত করা হয়েছিল। কাতার ১ মাস আগে সৌদি আরবের সঙ্গে মতবিরোধ নিরসনের লক্ষ্যে দুদেশের আলোচনা শুরু হওয়ার খবর স্বীকার করে। ২০১৭ সালের জুন মাসে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর কাতারের ওপর জল, স্থল, আকাশপথের অবরোধ আরোপ করে। এসব দেশ তখন কাতারকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ তোলে। এছাড়া ইরানের সঙ্গে কাতারের ঘনিষ্ঠ সম্পর্ককে এসব দেশ ভালো চোখে দেখেনি। তবে সন্ত্রাসবাদের প্রতি পৃষ্ঠপোষকতার অভিযোগ সবসময় নাকচ করে আসছে কাতার। অবশ্য ইরানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ ছিল এবং আরব দেশগুলোর অবরোধের পর তেহরানের সঙ্গে দোহার সম্পর্ক আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারে রেড নোটিশ পাঠিয়েছে ইরান। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইরানের বিচার বিভাগীয় মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি এমন ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, জেনারেল কাসেম সুলেমানিকে হত্যায় ভূমিকা রাখায় ডোনাল্ড ট্রাম্প সহ আরও ৪৭ আমেরিকানকে আমরা শনাক্ত করতে পেরেছি। তাদের রেড নোটিশ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এই অপরাধ সংগঠনে যারা নির্দেশ দিয়েছেন তাদের ধরতে ও শাস্তি দিতে ইসলামী প্রজাতন্ত্র ইরান খুবই গুরুত্ব দিচ্ছে। ইরানের শীর্ষ জেনারেল কাসেম সুলেমানিকে গত বছরের ৩ জানুয়ারি ড্রোন হামলা চালিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্র। এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের বিচার বহির্ভূত হত্যা বিষয়ক বিশেষ র্যাপোর্টার অ্যাগনেস কালমার্ট বলছেন, এই গুপ্ত হত্যা আন্তর্জাতিক আইন বিরোধী বলে মনে হচ্ছে। ট্রাম্প সহ পেন্টাগন এবং কেন্দ্রীয় কমান্ডের কয়েক ডজন মার্কিন কর্মকর্তাকে গ্রেফতারে ইরানের পক্ষ থেকে এটি দ্বিতীয় অনুরোধ। গত জুনে তেহরানের কৌশলী আলী আল কাসের মেহের একটি গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার কথা জানিয়েছিলেন, কিন্তু ফরাসি ভিত্তিক ইন্টারপোল সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। বলছে, রাজনৈতিক, সামরিক, ধর্মীয় এবং বর্ণবাদী ঘটনায় যে কোনো ধরনের হস্তক্ষেপ ইন্টারপোলের সংবিধানে বারণ আছে। ভূমধ্যসাগরে তুরস্কের ২ প্রতিদ্বন্দ্বী দেশ ইসরায়েল ও গ্রিস প্রায় $১.৬৮ বিলিয়ন মার্কিন সমমূল্যের সর্বকালের বৃহত্তম নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। দুদেশের সংশ্লিষ্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া চুক্তিটি ইসরায়েলের বৃহত্তম বেসরকারি অস্ত্র সংস্থা এলবিট সিস্টেমকে গ্রিসের হেলেনিক এয়ারফোর্সের জন্য একটি ফ্লাইট স্কুল স্থাপনা এবং পরিচালনার অনুমোদন দিবে। কথিত আছে, ২০১৪ সালের গাজার যুদ্ধে ব্যবহৃত ড্রোনগুলোর প্রায় ৮৫% সরবরাহ করছে এলবিট। ভয়াবহ যুদ্ধে মাত্র ৫০ দিন ২,২০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়, যাদের মধ্যে শুধু শিশুর সংখ্যায় ছিল ৫০০। পুরো ব্রিটেন জুড়ে ইসরায়েলি অস্ত্র সংস্থাটির ১০টি সাইট রয়েছে। গ্রিক সরকার ইসরায়েলের কাছ থেকে সিমুলেটর প্রশিক্ষণ, লজিস্টিক সহায়তা নেওয়ার পাশাপাশি প্রশিক্ষণ বিমানও কিনবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা বলা হয়, এই চুক্তিটি ২০ বছরের অধিক সময়ের জন্য কার্যকর হবে। প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টোজ বলেন, এই চুক্তি গ্রিসের সাথে আমাদের চমৎকার এবং বিকাশমান সম্পর্কের প্রতিফলন। তিনি বলেন, এটি একটি দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব যা ইসরায়েল ও গ্রিস উভয় দেশের স্বার্থে কাজ করবে। দুদেশেই ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ভূমধ্যসাগরে দেশ দুটির স্থিতিশীলতা বাড়বে। গত নভেম্বরের মাসে
ইসরায়েল, গ্রিক, সাইপ্রাস পরস্পরের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করতে সম্মত হওয়ার পরিপ্রেক্ষিতে এই চুক্তিটি স্বাক্ষর হতে যাচ্ছে। দেশ তিনটি পূর্ব ভূমধ্যসাগর জুড়ে তুরস্কের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের অধিকার অস্বীকার করলে এই অঞ্চলে উত্তেজনা দেখা দেয়। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে তারা। ইসরায়েলি মন্ত্রণালয়ের রফতানি এবং প্রতিরক্ষা সহযোগিতা বিভাগের প্রধান ইয়ার কুলাস বলেন, এই চুক্তির ব্যাপারে গ্রিক সরকারের অনুমোদন ইসরায়েলের সাথে দেশটির চমৎকার প্রতিরক্ষা সম্পর্ককে আরও গভীর করার এক ঐতিহাসিক অভিযাত্রা। তিনি বলেন, এটি শুধুমাত্র একটি প্রতিরক্ষা রফতানি চুক্তি নয়, এটি কমপক্ষে 20 বছরের একটি অংশীদারিত্ব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবের আলোকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গণভোট অনুষ্ঠানের দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মানবাধিকার কর্মীরা সমাবেশ করেছে। 1948 সালের 20 জানুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার রক্ষার লক্ষ্যে ওই প্রস্তাব পাশ করা হয়। গত মঙ্গলবার অনুষ্ঠিত সমাবেশ থেকে মানবাধিকার কর্মীরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন যে এ পরিষদে পাশ হওয়া প্রস্তাবের আলোকে কাশ্মীরে গণভোট আয়োজনের ব্যবস্থা করতে হবে, যাতে কাশ্মীরের জনগণ ভারতের সঙ্গে থাকবে নাকি পাকিস্তানের সঙ্গে মিশে যাবে সে বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেন। এ সময় মানবাধিকার কর্মীরা কাশ্মীরের স্বাধীনতার পক্ষে স্লোগান দেন। ভারতের পক্ষ থেকে কাশ্মীরি জনগণের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিবেচনায় নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। 1948 সালের জানুয়ারি মাসে নিরাপত্তা পরিষদে গণভোট অনুষ্ঠানের প্রস্তাব পাশ হওয়ার পর 49 সালের 5 জানুয়ারি ভারত ও পাকিস্তান বিষয়ক জাতিসংঘ কমিশন একটি প্রস্তাব পাশ করে, যাতে কাশ্মীর উপত্যকায় জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট অনুষ্ঠানের কথা বলা হয়েছে। চীনের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে হংকংয়ে ফের ধরপাকড় শুরু হয়েছে। এই আইনের অধীনে মঙ্গলবার অঞ্চলটির অর্ধ শতাধিক গণতন্ত্রপন্থী আইন প্রণেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, কার্যত সব বিরোধী নেতাকে জেলে ঢুকিয়েছে হংকংয়ের চীনা প্রশাসন। হংকংয়ের ডেমোক্রেটিক পার্টির নেতারা ফেসবুক পেজে লিখছেন, সেপ্টেম্বরের অ্যাসেম্বলি নির্বাচনের আগে বিরোধীরা যে প্রাইমারি ভোটের আয়োজন করেছিল তার প্রেক্ষিতে মঙ্গলবার এই গ্রেফতারের ঘটনা ঘটে। হংকংয়ে চীন যে জাতীয় নিরাপত্তা আইন চালু করেছে তার জেরে এই ধরপাকড় চালানো সম্ভব হয়েছে। অঞ্চলটিতে একসঙ্গে এত মানুষকে এর আগে কখনো গ্রেফতার করা হয়নি। বিক্ষোভ মিছিলে বরাবরই ধরপাকড় চালিয়েছে সরকারি বাহিনী, কিন্তু এভাবে ধরে ধরে গ্রেফতার করা হয়নি। চীনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি। গণতন্ত্রপন্থীদের বক্তব্য, সেপ্টেম্বরে হংকংয়ে অ্যাসেম্বলি নির্বাচন হওয়ার কথা ছিল। এর আগে বিরোধীদের শক্তি বোঝার জন্য তারা একটি প্রাইমারি ভোটের ব্যবস্থা করছিলেন। এই ভোটের সঙ্গে প্রশাসনের কোনো সম্পর্ক নেই। বিরোধীরা বেসরকারিভাবে এই ভোটের আয়োজন করেছিল। প্রাইমারি নির্বাচন হলেও অ্যাসেম্বলি নির্বাচন হয়নি। প্রশাসন মহামারীর দোহাই দিয়ে নির্বাচন স্থগিত রেখেছে। উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থায় ক্রমেই শক্ত অবস্থান গড়ছেন কিম জং উনের ছোট বোন কিম ইয় জং। দেশটির পরবর্তী শাসক হওয়ার পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তিনি। সেই পর্যন্ত পৌঁছলে কিমের বোনই হবেন আধুনিক বিশ্বের প্রথম নারী স্বৈরশাসক। 33 বছর বয়সী কিম ইয় জং ইতিমধ্যে উত্তর কোরীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে। বিদেশি প্রতিপক্ষগুলোর দিকে একের পর এক আক্রমণাত্মক বার্তা ছুড়ে প্রমাণ করছেন নিজের মানসিক দৃঢ়তা। শুধু কথাই নয়, ইয় জং এর কাজেও মিলেছে সেই প্রমাণ। গত বছর 2 কোরিয়ার মধ্যবর্তী লিয়াজ অফিস গুড়িয়ে দেওয়ার অন্যতম কারিগর মনে করা হয় তাকে। আন্তর্জাতিক বিশ্লেষকদের ভাষায় উত্তর কোরিয়ায় কিম জং উনের বোনের অবস্থান অনেকটা রাজকন্যার মতোই। 2014 সালের উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির প্রোপাগান্ডা এবং আন্দোলন বিভাগের প্রথম ডেপুটি পরিচালক নিযুক্ত হন ইয় জং। এরপর দ্রুতই বাড়তে থাকে তার ক্ষমতা। তবে 2018 সালে বিশ্বের নজর কাড়েন কিম ইয় জং। তিনি কিম পরিবারের প্রথম সদস্য হিসেবে দক্ষিণ কোরিয়া সফর করেন। সে বছর শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে অংশ নিয়েছিল। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের 2 সিনেট আসনে ফিরতি নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা 7টার দিকে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এখন ভোট গণনা চলছে। কর্মকর্তারা জানিয়েছেন, ফল পেতে বুধবার পর্যন্ত এবং আরও বেশি সময় লেগে যেতে পারে। নভেম্বরের নির্বাচনে 2 রাজ্যের 4 জন প্রার্থীর কেউই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এই ফিরতি নির্বাচন অপরিহার্য হয়ে পড়ে। এই নির্বাচনের ফলাফলে নির্ধারিত হবে যে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম 2 বছর সিনেটের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে। নির্বাচনে রিপাবলিকান সিনেটর ডেভিড ফারফিউড, টেলিভিশনের প্রামাণ্যচিত্র প্রযোজক ডেমোক্র্যাট জন আসফের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী রাজনৈতিক রিপাবলিকান সিনেটর কেলি কোয়েলফারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যাপটিস্ট চার্চের যাজক ডেমোক্রেট ডেফাইল রাফাল ওয়ার্নক। নির্বাচনের আগের দিনের জরিপে দেখা গেছে 2 ডেমোক্রেট প্রার্থী কিছুটা এগিয়ে আছেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় সতর্ক অবস্থানে আছে। তাদের আঙুল বন্দুকের ট্রিগারে রয়েছে। শত্রুর সামান্যতম ভুলের কঠোর জবাব দেওয়ার জন্য তাদের এই প্রস্তুতি। আমেরিকার সন্ত্রাসী এবং অপরাধী সেনাবাহিনীর পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধির দিকে ইঙ্গিত করে জেনারেল বাকিরি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। গত মঙ্গলবার ইরানের সামরিক বাহিনীর বিশাল মহড়ার অবকাশে জেনারেল বাকিরি সাংবাদিকদের আরও বলেছেন, শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় ইরান প্রস্তুত। একথা জানানোর জন্য এই সামরিক মহড়া পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী শত্রুর যে কোনো হুমকি নস্যাৎ করে দিতে প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ দিনগুলোতে যখন ইরান এবং আমেরিকার মধ্যে চরম সামরিক উত্তেজনা চলছে, তখন জেনারেল বাকিরি এসব কথা বললেন। আমেরিকা সম্প্রতি পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ মোতায়েন করেছে। পাশাপাশি গত কয়েকদিনে আমেরিকা তার পরমাণু বোমা বহনে সক্ষম B-52 বোমার বিমান পারস্য উপসাগরের আকাশে উড়িয়েছে। এছাড়া পরমাণু শক্তিচালিত সাবমেরিন ইউএসএস জর্জিয়াকে পারস্য উপসাগরে পাঠানো হয়েছে। এসব নিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে মারাত্মক রকমের সামরিক উত্তেজনা চলছে। আলিপে, উইচ্যাট পে সহ চীনের আরও 8টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করার নির্দেশ স্বাক্ষর করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাপ ব্যবহারকারীদের যাবতীয় তথ্য এসব সংস্থা চীনকে দিতে পারে বলে আশঙ্কা আমেরিকার প্রশাসনের। এ ব্যাপারে ট্রাম্প জানিয়েছেন, এই অ্যাপগুলো তাদের ব্যবহারকারীদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। মার্কিন বিদায়ী প্রেসিডেন্টের আশঙ্কা, তা ব্যবহার করে চীন সরকার সরকারি কর্মচারীদের এবং ঠিকাদারদের অবস্থান, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। আগামী 1.5 মাসের মধ্যে প্রেসিডেন্টের এই আদেশ কার্যকর হবে যুক্তরাষ্ট্রে। কিন্তু ততদিন আর প্রেসিডেন্ট থাকবেন না ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে তাকে। চীনা অ্যাপ নিয়ে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও এ ব্যাপারে বাইডেনের সঙ্গে আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে চীনা সংস্থা বাইট ডান্সের জনপ্রিয় অ্যাপ টিকটকে নিষিদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই নির্দেশে খারিজ হয়েছিল উচ্চ আদালতে। আদালত জানিয়েছিল, ট্রাম্প আইনি ক্ষমতাকে অতিরিক্ত ব্যবহার করছেন।